ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল এডুওয়াজ লার্নার। এডুওয়াজ লার্নারের সকল ভিউয়ারদের স্বাগত জানিয়ে আমি সৌরভ আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এটা আজকে প্রোনাউনের পার্ট 3 ভিডিও। আমি প্রোনাউনের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যদি তোমরা ওই দুটো ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আমি ডেসক্রিপশান বক্সে ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আগের দিন কি আমরা প্রোনাউনের 5 নম্বর রুল পর্যন্ত ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা প্রোনাউনের 6 নম্বর রুল থেকে ডিসকাস করব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে দেখে নিই প্রোনাউনের 6 নম্বর রুল কি বলছে। 6 নম্বর রুল বলছে যে সাম ওয়ার্ডস অ্যাকুইট, অ্যাবসেন্ট, অ্যাভেল, রিকনসাইল, অ্যামিউজ, রিজাইন, অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, এনজয়, এক্সপার্ট, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট, অ্যাডজাস্ট, প্রাইড এটসেট্রা আর ইউজড উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে এগুলো হচ্ছে সব এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা হচ্ছে ভার্ব। তো এই ভার্বগুলোর সাথে আমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু আমরা এই ভার্বগুলোকে মুখস্থ রাখলেই হবে না, যে শুধু এই ভার্বগুলো থাকলেই তার সাথে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করব, এমনটা কিন্তু নয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা কোন পরিস্থিতিতে ব্যবহার করব, মানে কোন পরিস্থিতিতে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করা অতি আবশ্যক। দেখুন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যে হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। মানে বলছে যখন বাক্যে যে ভার্ব অর্থাৎ ক্রিয়া বা অ্যাকশান, সেই অ্যাকশানের সাবজেক্ট এবং সেই ভার্ব বা অ্যাকশানের রিসিভারও যদি সেম হয় তখন কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। আর একবার বলি যে যখন কোনো বাক্যে ক্রিয়াপদ যেটা থাকে অর্থাৎ ভার্ব, যার দ্বারা কোনো ক্রিয়া বোঝায় বা অ্যাকশান বোঝায়, তার যে সাবজেক্ট এবং সেই ক্রিয়ার বা সেই অ্যাকশানের রিসিভার যদি সাবজেক্টই হয় তখনই কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করব। তো দুটো এক্সাম্পল দেখে নিই। 1 নম্বর এক্সাম্পল কি বলছে দেখুন, দে এনজয়েড ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। তারা গ্রীষ্মের ছুটিতে এনজয় করছিল। তো এইখানে দেখুন এই বাক্যে মেন ভার্ব কোনটা? এই বাক্যে মেন ভার্ব হচ্ছে এনজয়, মানে হচ্ছে উপভোগ করা। সাবজেক্ট হচ্ছে দে। তো তাহলে এনজয় এই যে ক্রিয়াপদের মানে এর এই যে অ্যাকশানটা উপভোগ করা, এই উপভোগটা কারা করছে, মানে এই অ্যাকশানের রিসিভারটাকে, কাদের এনজয়মেন্টটা হচ্ছে না তাদের এনজয়মেন্ট হচ্ছে, অর্থাৎ যে সাবজেক্ট সেই হচ্ছে এই অ্যাকশানের রিসিভার। তো তাহলে এই ক্ষেত্রে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন অবশ্যই ব্যবহার করতে হবে এবং ওপরের রুল অনুযায়ী তো এনজয়টা সেরকম ভার্বের মধ্যে পড়ে যার সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা যাবে। তো তাহলে এই সেন্টেন্সটা তো ভুল রয়েছে। আমাদের তাহলে এনজয়ের সাথে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব এবং সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা সাবজেক্টকে দেখে আমরা ব্যবহার করব। যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে দে, তো অতএব এনজয়ের সাথে যে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হবে সেটা হবে দেমসেলভস। তার কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না দে এনজয়েড দেমসেলভস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। আর একটা এক্সাম্পল দেখে নিই। 2 নম্বর এক্সাম্পল, ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ এভরি চান্স ইন লাইফ। মানে তোমাকে তোমার জীবনের প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে হবে। তো এই সেন্টেন্সটা তাই মেন ভার্ব হচ্ছে অ্যাভেল, কাজে লাগানো। এর সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইউ এবং এই যে কাজে লাগানো অর্থাৎ ভার্বের বা এই অ্যাভেল অ্যাকশানটার রিসিভারকে না তাদের সে, মানে তাকেই নিজেকেই করতে হবে, তাকে নিজেকেই কাজে লাগাতে হবে জীবনের প্রত্যেকটা সুযোগকে। তো তাহলে অ্যাকশানের রিসিভারও কিন্তু সে। তো সেই জন্য এখানে আমাকে অ্যাভেলের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব এবং সেই রিফ্লেক্সিভ প্রোনাউনটা যেহেতু সাবজেক্ট ইউ রয়েছে সেহেতু সেটা ইউর সেলফ হবে এবং অ্যাভেলের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউর সেলফ রয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স, এর মধ্যে কোনো ভুল নেই। এবার আমরা দেখে নেব এই 6 নম্বর রুলের 2 নম্বর পয়েন্ট কি বলছে। 2 নম্বর পয়েন্ট দেখুন, 2 নম্বর পয়েন্টটা বলছে যে সাম ওয়ার্ডস, কিছু ওয়ার্ড রয়েছে যেমন কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, বেদ, মুভ, রেস্ট, হাইড আর ইউজড উইদাউট রিফ্লেক্সিভ প্রোনাউন।
মানে এখানে যে ভার্বগুলোর কথা বলা হয়েছে, এই ভার্বগুলো প্রত্যেকটা যখন ব্যবহার বাক্যে মানে হবে, তখন কিন্তু এদের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করতে পারবো না। যদি সেই মানে সেন্টেন্সে যদি মানে যে সাবজেক্ট এবং সেই ভার্ব বা ক্রিয়া বা অ্যাকশানের রিসিভারও যদি একই হয়, তাহলেও কিন্তু এই ভার্বগুলোর সাথে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না। দুটো এক্সাম্পল দেখে নিই। 1 নম্বর এক্সাম্পল বলছে যে ইউ শুড কিপ ইউর সেলফ ফ্রম ব্যাড বয়েজ। তোমাকে তোমার বাজে ছেলেদের থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। তো এই সেন্টেন্সটা ভুল না ঠিক? সেন্টেন্সটা ভুল রয়েছে। কেন না? তার কারণ রুল অনুযায়ী কিপের সাথে আমরা কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না, কিন্তু এখানে ইউর সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়েছে, তো সেই জন্য ভুল রয়েছে। আমাদেরকে ইউর সেলফটাকে তাহলে অমিট করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইউ শুড কিপ ফ্রম ব্যাড বয়েজ। আর একটা এক্সাম্পল দেখে নিই। আর একটা এক্সাম্পল বলছে হি হাইড ইন দ্য রুম। সে ঘরের ভেতর লুকায়। তো এখানে এই সেন্টেন্সটা ঠিক না ভুল? সেন্টেন্সটা ঠিক রয়েছে। তার কারণ হচ্ছে হাইডের সাথে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়নি রুল অনুযায়ী, তাহলে এটা ঠিক রয়েছে, এদের মধ্যে কোনো এরর নেই। তো চলুন এবার চলে যাব 7 নম্বর রুল। প্রোনাউনের 7 নম্বর রুল কী বলছে দেখে নিই। এই 7 নম্বর রুলটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনের দ্বারা আমরা পারস্পরিক সম্পর্ক বোঝায়। হ্যাঁ, তো ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ইচ আদারকে আমরা কখন ব্যবহার করব না? ইচ আদার ইজ ইউজড ইন স্পিকিং অফ টু পারসনস। যখন দুই ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে তখন আমরা ইচ আদারকে ব্যবহার করব। আর ওয়ান অ্যানাদার ইজ ইউজড ইন স্পিকিং অফ মোর দ্যান টু পারসনস। ওয়ান অ্যানাদারকে আমরা ব্যবহার করব যখন দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে। যেমন যদি আমি বলি যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, তখন কিন্তু আমাকে লিখতে হবে যে ধরুন রাম এবং শ্যাম, এদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। তো তাহলে কি লিখব? রাম অ্যান্ড শ্যাম আর কোয়ারেলিং উইথ ইচ আদার। কেন ইচ আদার ব্যবহার করব একে অপরের সঙ্গে বোঝাতে? না, কারণ রাম এবং শ্যাম দুজন ব্যক্তি, আর যদি সেখানে অনেকজন ব্যক্তি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। দুটো এক্সাম্পল দেখে নিই। প্রথম এক্সাম্পল কি বলছে দেখুন, যে ইন্ডিয়া শুড নেভার ফাইট উইথ ইচ আদার। এই সেন্টেন্সটা ভুল রয়েছে নাকি ঠিক রয়েছে? সেন্টেন্সটা ভুল রয়েছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ানস শুড নেভার ফাইট উইথ ইচ আদার। তো ইন্ডিয়ানস বলতে তো 130 কোটি ভারতীয়দের বোঝায়, তো সেটা অবশ্যই দুইজনের বেশি। তো দুইজনের বেশি পরস্পরের মধ্যে সম্পর্ক বোঝাতে কী প্রোনাউন মানে কোনটাকে ব্যবহার করব না? ওয়ান অ্যানাদার ব্যবহার করব। তাহলে ইচ আদারটা এখানে ভুল রয়েছে। তার কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না? ইন্ডিয়ানস শুড নেভার ফাইট উইথ ওয়ান অ্যানাদার। আর একটা এক্সাম্পল দেখে নিই। আর একটা এক্সাম্পল বলছে রাম অ্যান্ড শ্যাম আর ফাইটিং উইথ ইচ আদার, যেটা আমি উদাহরণে একটু আগেই বললাম। তো এই সেন্টেন্সটা কি কারেক্ট নাকি রং? সেন্টেন্সটা কারেক্ট রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে বলছে রাম এবং শ্যাম একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। তো তাহলে দুইজন ব্যক্তি একে অপরের সঙ্গে যুদ্ধ করছে, তাহলে এই দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমরা কী ব্যবহার করব? ইচ আদার। তো দেখুন এখানে ইচ আদারই ব্যবহার হয়েছে, তাহলে এটা কারেক্ট রয়েছে, এর মধ্যে কোনো এরর নেই। এবার আমরা দেখব 8 নম্বর রুল। 8 নম্বর রুল কী বলছে না? গুড ম্যানার্স রিকোয়ার দ্যাট দ্য অর্ডার অফ দ্য সিঙ্গুলার প্রোনাউন শুড বি সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন প্লাস ফার্স্ট পারসন, মানে 2, 3, 1। এখানে বলছে যে যদি কোনো বাক্যে আমরা প্রোনাউনের 3টে পার্সনই ব্যবহার করি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, তখন তাদের যে ক্রমটা হবে মানে তাদের যে সিকোয়েন্সটা হবে, মানে কোনটার পর কোনটা বসাবো, সেটা কিন্তু নিজেদের ইচ্ছা খুশি মতো করলে হবে না, একটা নিয়ম মেনে আমাদেরকে করতে হবে। তো এখানে বলছে যদি সেই বাক্যে 3টে পার্সন থাকে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, এবং সেই বাক্যের দ্বারা যদি কোনো গুড ম্যানার বা ভালো কাজ বোঝায়, তখন কিন্তু সেই ক্ষেত্রে যে ক্রমটা হবে সেটা হচ্ছে আগে সেকেন্ড পারসন,
তারপরে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। 2, 3, 1। এক্সাম্পল দেখে নিই। প্রথম এক্সাম্পল বলছে আই, ইউ অ্যান্ড হি হেল্প দ্য পুয়ার। আমি, তুমি এবং সে গরিবটিকে সাহায্য করেছিলাম। সেন্টেন্সটা কারেক্ট না রং? সেন্টেন্সটা রং। তার কারণ গরিবকে সাহায্য করা একটা ভালো কাজ বোঝায়। তো ভালো কাজ যেহেতু বোঝায়, তো এখানে তিনটে পার্সনই ব্যবহার হয়েছে। আই মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ইউ এবং থার্ড পার্সন হি। কিন্তু এদের ক্রমটা ঠিক নেই। আমাদেরকে কী লিখতে হবে না, আগে ইউ সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন হি, তারপরে ফার্স্ট পার্সন আই। সরি। তো তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না, ইউ, হি অ্যান্ড আই হেল্প দ্য পুয়ার। আর একটা এক্সাম্পল দেখে নিই। আর একটা এক্সাম্পল বলছে আই অ্যান্ড সি আর গুড ফ্রেন্ডস। আমি এবং সে খুব ভালো বন্ধু। সেন্টেন্সটা ভুল রয়েছে নাকি ঠিক রয়েছে? সেন্টেন্সটা ভুল রয়েছে। তার কারণ হচ্ছে, হ্যাঁ, এখানে যদিও সেকেন্ড পার্সন নেই, শুধু ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন রয়েছে, কিন্তু বাক্যটার মানেটা কি না, আমি এবং সে ভালো বন্ধু। তো এখানে তো ভালো কিছুই বোঝাচ্ছে, এখানে তো খারাপ কিছু বোঝাচ্ছে না। তো তাহলে আমার যে সঠিক যে ক্রমটা 2, 3, 1, তো সেই অনুযায়ী তো তাহলে আগে থার্ড পার্সন আসবে, তারপরে ফার্স্ট পার্সন। তো এখানে ভুল রয়েছে। তাহলে আগে আমাকে থার্ড পার্সন সি লিখতে হবে, তারপরে ফার্স্ট পার্সন আই লিখতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না, সি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। চলুন এবার আমরা চলে যাই প্রোনাউনের 9 নম্বর রুল। 9 নম্বর রুল কী বলছে যে বাট ইন প্লুরাল, মানে প্লুরাল নাম্বার যদি থেকে থাকে, মানে বাক্যে যদি তিনটে পার্সন ব্যবহার হয় এবং সেই তিনটে পার্সন যদি প্লুরাল নাম্বার থাকে, আগেরটা পড়লাম সিঙ্গুলার নাম্বারে থাকলে, এইটা হচ্ছে যে প্লুরাল নাম্বারে যদি থাকে তখন আমরা কিভাবে সাজিয়ে লিখব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনকে। তো বলছে এখানে যে বাট ইন প্লুরাল উই ইজ ইউজড বিফোর ইউ, মানে বলছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পার্সন উইটাকে আমাকে ইউ এর আগে ব্যবহার করতে হবে, এবং অ্যান্ড দে ইজ ইউজড আফটার ইউ, এবং দেকে আমাকে ইউ এর পরে ব্যবহার করতে হবে। তার মানে যে এখানে সঠিক ক্রমটা হবে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আগে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। 1, 2, 3। আর একটা লাইন কি বলছে যে এইটাও খুব গুরুত্বপূর্ণ, মনে রাখা অবশ্যই দরকার, যে দ্য অর্ডার ইজ অলসো অবজার্ভড, মানে এই অর্ডারটাকে আমরা আর কোন ক্ষেত্রে আমরা এই অর্ডারটাকে ফলো করব না, দিস অর্ডার ইজ অলসো অবজার্ভড হোয়াইল রেফারিং টু আনপ্লিজেন্ট অ্যাক্ট। যদি সেই বাক্যের মানেটা, বাক্যের অর্থটা যদি কোনো মানে খারাপ কাজ বোঝায় বা যদি কোনো ভুল কোনো কাজ বোঝায়, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই ক্রমটাকে লিখব, মানে ফার্স্ট পার্সন আগে, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। দুটো এক্সাম্পল দেখে নিই। প্রথম এক্সাম্পল কি বলছে না, ইউ, হি অ্যান্ড আই মেড দ্য ব্লান্ডার। তুমি, সে এবং আমি খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম। সেন্টেন্সটা ভুল রয়েছে নাকি ঠিক রয়েছে? ভুল রয়েছে। তার কারণ এই সেন্টেন্সের দ্বারা কি বোঝাচ্ছে, একটা ভুল করা বোঝাচ্ছে। তো ভুল করা যেহেতু বোঝাচ্ছে, তো তাহলে এখানে সঠিক পার্সনগুলোর যে সঠিক ক্রমটা সেটা কি হবে, আগে ফার্স্ট পার্সন আই হবে, তারপরে সেকেন্ড পার্সন ইউ হবে এবং তারপর থার্ড পার্সন হি হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স দাঁড়াবে আই, ইউ অ্যান্ড হি মেড দ্য ব্লান্ডার। আর একটা এক্সাম্পল দেখে নাও। আর একটা এক্সাম্পল কী বলছে না, হি অ্যান্ড ইউ স্পয়েল দ্য পার্টি। তুমি এবং সে পার্টিটা নষ্ট করেছো। সেন্টেন্সটা ভুল না ঠিক? সেন্টেন্সটা ভুল রয়েছে। তার কারণ এই বাক্যের অর্থটা ভালো কাজ বোঝাচ্ছে না, এর দ্বারা খারাপ কাজই বোঝাচ্ছে। তো তাহলে এখানে যে পার্সন রয়েছে হি এবং ইউ, মানে এখানে ফার্স্ট পার্সন নেই, তবুও যে সঠিক সিকোয়েন্স সেটা হয় ফার্স্ট পার্সন আগে, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। তো তাহলে এখানে সেকেন্ড পার্সন ইউটাকে আগে থাকতে হবে, তারপরে থার্ড পার্সন হি হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না, ইউ অ্যান্ড হি স্পয়েল দ্য পার্টি। এবার আমরা দেখে নেব প্রোনাউনের 10 নম্বর রুল। 10 নম্বর রুল কী বলছে
10 নম্বর রুল বলছে যে ফার্স্ট পার্সন প্লাস সেকেন্ড পার্সন প্লাস থার্ড পার্সন, দ্য পজিটিভ কেস অফ দ্য প্রোনাউন শুড বি ফার্স্ট পার্সন প্লুরাল। এইখানে কিন্তু এই রুলটার ক্ষেত্রে যে শুধুমাত্র আগে ফার্স্ট পার্সন তারপরে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন এইরকম এই ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয়। যদি সেখানে বাক্যে তিনটে পার্সন যদি আগে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন তারপরে ফার্স্ট পার্সন মানে 2-3-1 ফরম্যাটেও থাকে, তাহলেও কিন্তু মাথায় রাখতে হবে যদি তাদের পরে বাক্যে কোথাও পজিটিভ কেস থেকে থাকে তখন কিন্তু সেই পজিটিভ কেসটাকে ফার্স্ট পার্সন অনুযায়ী প্লুরাল নাম্বার লিখতে হবে। আর একটা কী বলছে না, আর একটা বলছে যে বাট ইফ সেকেন্ড পার্সন প্লাস থার্ড পার্সন, যদি ফার্স্ট পার্সন না থাকে, যদি আগে সেকেন্ড পার্সন প্লাস থার্ড পার্সন এরকম থাকে অথবা থার্ড পার্সন প্লাস সেকেন্ড পার্সন এরকম থাকে, তাহলে দ্য পজিটিভ কেস অফ দ্য প্রোনাউন শুড বি সেকেন্ড পার্সন প্লুরাল। তাদের পরে যদি কোনো প্রোনাউনের পজিটিভ কেস বাক্যে থেকে থাকে তখন সেটাকে আমাকে সেকেন্ড পার্সন অনুযায়ী প্লুরাল নাম্বার লিখতে হবে। এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক্সাম্পল 1 নম্বর এক্সাম্পল বলছে ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। তুমি, সে এবং আমি কাজটা করে ফেলেছিলাম। তো এই বাক্যে পজিটিভ কেস কোনটা? এই বাক্যে পজিটিভ কেস হচ্ছে দেয়ার। তো আমরা উপরে রুলে পড়লাম যদি বাক্যে প্রোনাউনের 3টে পার্সন 1, 2, 3 এইরকম ফরম্যাটেই থাকুক বা 2, 3, 1 এইরকম ফরম্যাটেই থাকুক, সেটা বড় কথা নয়, তারপরে যদি কোথাও পজিটিভ কেস থেকে থাকে তাহলে সেই পজিটিভ কেসটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হবে। তো এখানে তো দেয়ার রয়েছে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার রয়েছে, পজিটিভ কেসটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার করতে গেলে আমাকে আওয়ার করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না, ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক। আর একটা এক্সাম্পল দেখে নিই, ইউ অ্যান্ড হি হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। এই বাক্যে পজিটিভ কেস কোথায় রয়েছে? এই বাক্যে পজিটিভ কেস রয়েছে ইউর হোমওয়ার্ক। ইউরটা হচ্ছে তাহলে পজিটিভ কেস। তো ইউরটা যেহেতু পজিটিভ কেস, তো এখানে তো ফার্স্ট পার্সন নেই, তো নিয়ম অনুযায়ী যদি ফার্স্ট পার্সন না থাকে, যদি শুধু সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে, তাহলে তারপরে যে পজিটিভ কেসটা হবে সেটা সেকেন্ড পার্সন প্লুরাল হবে। তো এখানে সেকেন্ড পার্সন প্লুরাল ইউরই রয়েছে, তাহলে এর মধ্যে কোনো ভুল নেই, এটা কারেক্ট সেন্টেন্স। এবার আমরা দেখব 11 নম্বর রুল। 11 নম্বর রুল হচ্ছে যে সাধারণত আমরা জানি যে ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তে আমরা হুকে ব্যবহার করি আর হুইচকে ব্যবহার করি বস্তুর ক্ষেত্রে। কিন্তু এখানে রুলে বলছে যেটা যে হুইচ ইজ ইউজড ইন দ্য প্লেস অফ হু, কখনো কখনো হুইচকে আমরা হুয়ের জায়গায় বসাতে হবে আমাদের, হোয়েন যখন কিনা উই আর রেফারিং টু চয়েস বিটুইন 2 or more than 2 persons or things। যখন দুইয়ের বেশি কোনো ব্যক্তির মধ্যে বা অনেকজন ব্যক্তির মধ্যে একটা চয়েস করা এরকম বোঝাবে, তখন কিন্তু আমরা সেখানে হু ব্যবহার করতে পারবো না, তখন আমাকে হুইচ ব্যবহার করতে হবে। আর বস্তুর ক্ষেত্রে তো আমরা হুইচ ব্যবহার করি, কিন্তু ব্যক্তির ক্ষেত্রেও বলছে যদি অনেকজনের ব্যক্তির মধ্যে কাউকে চয়েস করা এরকম যদি বোঝায় তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাকে হুইচ ব্যবহার করতে হবে। যেরকম একটা এক্সাম্পল দেখি, 1 নম্বর এক্সাম্পল বলছে যে অফ দ্য 2 সিস্টার্স হু ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট। বাক্যটা সঠিক না ভুল? বাক্যটা ভুল, কারণ দেখুন বাক্যের অর্থটা হচ্ছে যে দুজন বোনের মধ্যে তোমার কোন বোনটা বেশি বুদ্ধিমান। তো এখানে দুজনের মধ্যে কে, তো এখানে একটা অটোমেটিক্যালি একটা চয়েস এসে যাচ্ছে, মেধার ভিত্তিতে একটা আমাকে একজনকে বাছতে হবে, তাহলে একটাকে চয়েস করতে হবে। তো চয়েস যেহেতু করতে হচ্ছে, তো সেহেতু এখানে হুকে ব্যবহার করলে চলবে না, তো তাহলে হুয়ের পরিবর্তে হুইচকে ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা ভুল রয়েছে, তো কারেক্ট সেন্টেন্স দাঁড়াবে অফ দ্য 2 সিস্টার্স হুইচ ইজ মোর ইন্টেলিজেন্ট। আর একটা উদাহরণ দেখি, হু ইজ ইয়োর ফাদার ইন দ্য ক্রাউড। এই ক্রাউডের মধ্যে তোমার বাবাকে, অর্থাৎ সেখানে অনেকজন লোক রয়েছে, তো তাদের মধ্যে তোমার বাবা কোনটা, তো অটোমেটিক্যালি এখানে একটা চয়েস এসে যাচ্ছে কোনটা তোমার বাবা, তুমি সেটা চিহ্নিত করো। তো যেহেতু এখানে একটা চয়েসের ব্যাপার আসছে, সেই জন্য এখানে হুয়ের পরিবর্তে আমাকে হুইচ ব্যবহার করতে হবে, এখানে ভুল রয়েছে,
তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না হুইচ ইজ ইউর ফাদার ইন দ্য ক্রাউড। এবার আমরা লাস্ট রুল 12 নম্বর রুল কি বলছে দেখে নিই। দ্য ইউজ অফ সেম অ্যাজ এ প্রোনাউন ইজ নট কারেক্ট, মানে সেম যে এই কথাটা, এই ওয়ার্ডটাকে যদি আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করি তাহলে সেটা ভুল হয়। এটাকে প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায় না, এটা প্রোনাউন নয়। একটা এক্সাম্পল দেখি, আই শ্যাল গিভ ইউ এ বুক অ্যান্ড দ্য সেম ইজ ভেরি ইউজফুল। আমি তোমাকে একটা বই দেবো এবং যে বইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো এখানে দ্য সেম যেই কথাটা ব্যবহার হয়েছে, সেমটাকে কার পরিবর্তে ব্যবহার করেছে না বইয়ের পরিবর্তে। তো আমরা সেমটাকে তো প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি না, তো সেই জন্য আমাকে তাহলে সেমটাকে লিখলে হবে না। সেমের পরিবর্তে আমি কি লিখব, নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে যেরকম আমরা ইট লিখি প্রোনাউন হিসাবে, এখানেও ঠিক সেরকম লিখব। তাহলে কারেক্ট সেন্টেন্স কি দাঁড়াবে না আই শ্যাল গিভ ইউ এ বুক অ্যান্ড ইট ইজ ভেরি ইউজফুল। তো আশা করি বোঝা গেছে। তো আজকে এই পর্যন্তই। আজকে আমাদের প্রোনাউনের সমস্ত রুলগুলো ডিসকাস হয়ে গেল। তো যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হবে তখন তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার।